আচ্ছা, আমরা তাহলে আজকের লেকচার শুরু করি, আজকের ক্লাস। তো আমরা গতদিন এখানে ছিলাম, অ্যাবজর্পশন স্ট্রিপিং, এটার প্রিন্সিপাল কি হবে, এটার অ্যাপ্লিকেশন কি, এটা কিভাবে অপারেট করে, স্কিমেটিক অফ অপারেশন, এই বিষয়গুলো আমরা দেখেছি। হ্যাঁ, তো একটা এক্সাম্পল দেখিয়েছি যেখানে ইন্টিগ্রেটেড একসাথে অ্যাবজর্পশন এবং স্ট্রিপিং এর অ্যাপ্লিকেশন ব্যবহার দেখা যায়। তো পরবর্তীতে আমরা এখানে এসেছিলাম, এখানে কিছু আলোচনা করেছিলাম যে আমরা আমরা হচ্ছে অ্যাবজর্পশন স্ট্রিপিং কে থ্রি কম্পোনেন্ট সিস্টেম হিসেবে চিন্তা করতে পারি। একটা কম্পোনেন্ট হচ্ছে সলিউট, অ্যানাদার কম্পোনেন্ট হচ্ছে ক্যারিয়ার গ্যাস, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে তোমার সলভেন্ট, এবং এটা ইনসলিবল, নন ভোলাটাইল ক্যারিয়ার গ্যাস, ইনসলিবল। হ্যাঁ, এই অ্যাজাম্পশন গুলো ছিল। প্লাস হচ্ছে আমরা আইসোবারিক এবং আইসোথার্মাল। আইসোবারিক বলেছিলাম, কেন বলেছিলাম? কনস্ট্যান্ট ভেরিয়েশন ইন প্রেসার অ্যাচিভ করা হচ্ছে ডিফিকাল্ট, এক্সপেন্সিভ, এই কারণে আমরা কনস্ট্যান্ট প্রেসার ইউজ করেছি। এটা আরো অনেক সুবিধা রয়েছে, যেমন তুমি অ্যানালাইসিস করার সময় কনস্ট্যান্ট ভেরিয়েশন, প্রেসারটা যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ গুলো এগুলো কিন্তু ডেটা এগুলো চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছে আইসোথার্মাল, আইসোথার্মালও রেখেছিলাম। এটা কারণ হচ্ছে ইন অ্যাডভান্স একটু বলে নিয়েছিলাম, হচ্ছে আমরা টু মেক দ্য এনার্জি ব্যালেন্স স্যাটিসফাইড। হ্যাঁ, অর্থাৎ লোকাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট যাতে না থাকে, লোকাল টেম্পারেচার গ্রেডিয়েন্টের কারণে হিট ট্রান্সফার হয়ে ওখানে আবার যে তোমার ফ্লোকে ইন্টারাপশন করবে, আমরা এই জিনিসটা চাচ্ছি না। ওকে, তো এই ধরনের অ্যাজাম্পশন, তাহলে আমরা কিন্তু এই আইসোথার্মাল টেম্পারেচারকে ফিক্স করলাম এবং প্রেসারকে ফিক্স করলাম, তাহলে দুইটা ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে, তো এখানে গিবস ফেজ রুল একইভাবে অ্যাপ্লিকেবল। তো এখানে আমরা দেখলাম যে ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিস থেকে ডিগ্রি অফ ফ্রিডম F equal to C number of component which is 3 minus P number of phases which is 2 vapor and liquid and plus 2. So the degree of freedom is 3. Okay, যার দুইটা আমরা অলরেডি কি করে ফেলেছি, আমরা অলরেডি ডিফাইন করে ফেলেছি। একটা হচ্ছে আইসোথার্মাল, আর একটা হচ্ছে তোমার টেম্পারেচার, একটা হচ্ছে প্রেসার, আর একটা ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালিসিস থাকে। অর্থাৎ একটা তুমি ইচ্ছে মতো এই যে তোমার গ্যাস স্টিমের ইন আউট, আর লিকুইড স্টিম সলভেন্ট এটার ইন আউট, তো বা স্ট্রিপিং হলে তো তোমার মেইন স্টিমটা হচ্ছে লিকুইড হয়ে যায়, তাই না? এনিওয়ে, গ্যাসিয়াস স্টিম, লিকুইড স্টিম, গ্যাসের ইন আউট, এই দুইটা হচ্ছে তো দুটো অপশনস। আর হচ্ছে তোমার লিকুইডের ইন আউট, এই চারটা থেকে তুমি একটাকে নিজের মনের মতো ইচ্ছা করে যেতে পারো, আর বাকি তাহলে অন্যান্য গুলো কিন্তু অটোমেটিক্যালি সিস্টেম দ্বারা, ইকুইলিব্রিয়াম দ্বারা ফিক্সড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। এখন দেখো, যদি অ্যাবজর্পশন প্রসেস হয় বা স্ট্রিপিং হয়, এখানে কিন্তু একটা কি রয়েছে, এখানে একটা ভেপার গ্যাস লিকুইড ইকুইলিব্রিয়াম আছে, তাই না? সে যদি অ্যাবজর্পশন হয়, সলিউট গ্যাস ফেজ থেকে লিকুইড ফেজে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমরা চাচ্ছি সলিউটটা লিকুইড ফেজে সব চলে যাবে, আর হচ্ছে ভেপার ফেজে থাকবে না, কারণ এটা আনডিজায়ার্ড, উই ওয়ান্ট টু রিমুভ দিস। বাট কিছু তো থেকে যায়, এই কিছু যে থেকে যাওয়া একবারে ফাইনাল পয়েন্টে যে হয়তো কি সম্পূর্ণটা রিমুভ হয়ে গেল, ইন্টারমিডিয়েট কলামের মধ্যে দিয়ে মুভ করার সময়, তখন তো অবশ্যই গ্যাস ফেজে কিছু সলিউট থাকবে। তাহলে গ্যাস ফেজে সলিউট যদি থাকে, তাহলে এই যে গ্যাস ফেজে সলিউটটা আছে আবার লিকুইড ফেজে আছে, এই যে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপটা, এটাকে আমরা রিপ্রেজেন্ট করব ইন টার্মস অফ তোমার হেনরিস ল দ্বারা। যদিও এখন হেনরিস লটা ইট ইজ গুড ফর ভেরি ডাইলিউট সলিউশন। হ্যাঁ, তো অ্যাবজর্পশন স্ট্রিপিং এর ক্ষেত্রে ডাইলিউট সলিউশন হলে এটা তো অ্যাপ্লিকেশন করা যায়। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এটা নন ডাইলিউট, যদি ভেরি লো কনসেন্ট্রেশন না হয়, একটু হায়ার হয়, তারপর আমরা ইউজ করি, কারণ এটা হচ্ছে ভেরি পপুলার, এস্টাবলিশড। হ্যাঁ, তো হোয়াট এভার ইট ইজ, যদি ডাইলিউটই মেইনলি হয়, কিছুটা ডাইলিউট না হলেও ওই ক্ষেত্রে কিন্তু আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। আসলে যদি সেপারেট কোনো ডেডিকেটেড কোনো ইকুইলিব্রিয়াম ডেটা দেয়া না থাকে, ওকে, তখন আমরা কিছু অ্যাজাম্পশন ধরে এটাকে ইউজ করব। তাহলে হেনরিস ল দিয়ে আমরা মূলত কি বের করি? হেনরিস ল দিয়ে আমরা মূলত দেখি, ওই যে তোমার গ্যাস লিকুইড ম্যাসটা ট্রান্সফার হচ্ছে ফ্রম গ্যাস ফেজ টু লিকুইড ফেজ, তাই না? গ্যাস ফেজে তার পার্শিয়াল প্রেসার ইকুয়ালস টু, দেখো তাহলে আমরা এই যে তোমার এখানে হেনরিস লটা হচ্ছে এরকম ওয়াইবি, এখানে একটু খুব অস্পষ্ট দেখা যাচ্ছে, তো তোমরা একটু মিলিয়ে নিতে হবে। ওয়াইবি
ওয়াই বি অর্থাৎ গ্যাস ফেজে, ওয়াই মানে তো গ্যাস ফেজ, ওয়াই যেগুলো হচ্ছে গ্যাস ফেজের কম্পোজিশন, এক্স মানে হচ্ছে লিকুইড ফেজের কম্পোজিশন, বি মানে সলিউট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই বি অর্থাৎ এই যে কলামের মধ্যে থাকবে ওই অবস্থায় যে বিভিন্ন জায়গায় ইকুইলিব্রিয়াম হবে, বিভিন্ন স্টেজ, তো ওই সময়ে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ওয়াই বি মাল্টিপ্লাইড বাই টোটাল সিস্টেম প্রেসার। তাহলে আমরা কি পেলাম? টোটাল সিস্টেম প্রেসার মাল্টিপ্লাইড বাই ওয়াই বি মোল ফ্র্যাকশন, তাহলে ইকুয়াল টু কি? গ্যাস ফেজে কি? গ্যাস ফেজে সেই কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসার। তাহলে গ্যাস ফেজের সেই কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসার ইকুয়ালস টু কি হবে? উপরে দেখো এইচ বি মাল্টিপ্লাইড বাই এক্স বি। এইচ বি হচ্ছে হেনরি কনস্ট্যান্ট, ওই সলভেন্টের জন্য যে লিকুইড, সেই লিকুইডের জন্য ওই টেম্পারেচারে, নির্দিষ্ট টেম্পারেচার প্রেসারে একটা হেনরি কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই লিকুইড ফেজের মধ্যে সেই সলিউটের কনসেন্ট্রেশন। তাই তো এটা আমরা হেনরিস ল থেকে আমরা দেখেছি এটা, তাই না? এই হচ্ছে হেনরিস ল। তো এখানে আমরা তাহলে আমরা ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ পেয়ে গেলাম। তো এখানে স্পিড টোটাল, এটা তো তোমার সিস্টেম দ্বারা নির্ধারিত, সিস্টেমের থেকে তুমি জানতে পারবে এটা কত তোমার সিস্টেমের। তো আমরা এখানে আরেকটা আননোন থেকে যায়, যেটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে তোমার এইচবি নিয়ে। এইচবি কি? হ্যান্ডিস কনস্ট্যান্ট। তাহলে আমাদের এই হ্যান্ডিস কনস্ট্যান্ট আমরা কিভাবে বের করব? একটা প্রশ্ন থেকে যায়। সো এই হ্যান্ডিস কনস্ট্যান্টের জন্য একটা তোমার এই কোরিলেশন যেটা আছে, সেটা আর্নিয়াস রিলেশনশিপ ফলো করে হ্যান্ডিস কনস্ট্যান্টের। তো হ্যান্ডি কনস্ট্যান্ট এট এ পার্টিকুলার গিভেন টেম্পারেচার ইকুয়ালস টু এইচ নট, একটা রেফারেন্স টেম্পারেচারে হ্যান্ডি কনস্ট্যান্ট, তারপর হচ্ছে এক্সপোনেন্ট ই আরটি, ই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ওই যে তোমার এই যে প্রসেসটার জন্য, আর হচ্ছে আরটি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে রেফারেন্স, এটার একটা ভ্যালু আছে, স্টেবিলাইজড ভ্যালু আছে। তাহলে তুমি এইগুলা ই এর একটা স্টেবিলাইজড ভ্যালু আছে, আর এর ভ্যালু আছে, তাই না? তাহলে আমি এখান থেকে জানতে পারছি মোটামুটি টেম্পারেচার জেনে তুমি এই এইচটা হ্যান্ডি কনস্ট্যান্টটা বের করতে পারবা। এই হ্যান্ডি কনস্ট্যান্ট তুমি যদি বের করে যাও ইকুইলিব্রিয়াম সিস্টেমে কলামের ভিতরে টেম্পারেচার প্রেসারের জন্য, তো ওখান থেকে তুমি এটাকে তুমি এখানে বসিয়ে কিন্তু প্রেসার জানো, এটা জানো, তাহলে তুমি ফুললি একবারে এক্সপ্লিসিট ফর্ম হিসাবে তুমি কি ওয়াই বি কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন গ্যাস ফেজ, এক্স বি কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন লিকুইড ফেজ, এই ইকুইলিব্রিয়াম রিলেশনটা ফুললি তুমি জানতে পারবা। তখন তুমি বিভিন্ন এক্স এর জন্য ওয়াই ভ্যালুগুলো জানতে পারবা, বা বিভিন্ন ওয়াই এর জন্য এক্স ভ্যালুগুলো জানতে পারবা। ওকে, সো এই হচ্ছে মূলত হচ্ছে হ্যান্ডরিস আমরা অ্যাবজর্পশন স্ট্রিপিং এর মধ্যে সেপারেট ডেডিকেটেড যদি ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ ডেটা দেয়া না থাকে, তাহলে আমরা এই হ্যান্ডিস ল ইউজ করব। যদিও আমি বলে নিচ্ছি এই হ্যান্ডিস ল ওয়ার্কস ওয়েল when solution is very dilute. ওকে, তারপরে এই যে ডাইলিউট, কত ডাইলিউট, তো এটাও তারপর রিজনেবল কিছু কিছু পর্যায় পর্যন্ত আমরা কিন্তু এইটাকে ইকুয়ালি অ্যাপ্লাই করে থাকি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি, আমরা হচ্ছে একটা নির্দিষ্ট সেপারেশন যদি চাই, অ্যাবজর্পশন প্রসেস হোক আর স্টিপিং প্রসেস হোক, যদি আমি নির্দিষ্ট সেপারেশন চাই, ওই সেপারেশনের জন্য আমার কি লাগবে? কয়টা নাম্বার অফ স্টেজ লাগবে ইন দা কলামের মধ্যে, এটা আমাকে বের করতে হবে। একবার ইন্টারনাল স্টেজ ক্যালকুলেশনের, ইন্টারনাল ক্যালকুলেশনের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে টু ডিটারমিন দা নাম্বার অফ স্টেজ। ওকে, তো ফর এ গিভেন ওভারঅল সেপারেশনের জন্য। হ্যাঁ, তাহলে আমরা ইতিমধ্যে ডিসটিলেশন কলাম থেকে আমরা যেটা দেখেছি, দিস ইজ ভেরি গুড একটা ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিস আছে, যার মাধ্যমে আমরা সহজে গ্রাফিক্যাল ওয়েতে আমরা স্টেজ বাই স্টেজ স্টেপিং করে আমরা নাম্বার অফ স্টেজ ফর এ গিভেন সেপারেশন এটা বের করতে পারি, তাই না? আচ্ছা, তো ওখানে এই যে সহজ আমরা ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রামটা তোমরা যখন ইউজ করেছো, ওখানে কিন্তু এর মধ্যে একটা স্ট্রেংথ, এটা বিউটি বা যে সহজতা, একটা ইজ অফ অপারেশন যেটা ছিল ওখানে ছিল হচ্ছে কিন্তু অপারেটিং লাইনটা কিন্তু স্ট্রেট লাইন ছিল। হ্যাঁ, অপারেটিং লাইন স্ট্রেট ছিল ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিসের জন্য। ওগুলা স্ট্রেট হওয়াতে কিন্তু আমরা নাম্বার অফ আমরা স্টেপিং করে করে নাম্বার অফ স্টেজটা সহজে বের করতে পেরেছি। এই যদি তোমার ভেরিয়েবল হয়ে যেত, তোমার এই স্লোপ যদি কনস্ট্যান্ট না থাকতো, তাহলে কিন্তু আরো অনেক কমপ্লিকেশন চলে আসতো। হ্যাঁ, তো আমরা এখানেও চাবো এই ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিসকে অ্যাপ্লাই করার জন্য, এবং এই যে ইজ অফ অপারেশন এটাকে ইউটিলাইজ করার জন্য, একটু টেক দ্য বেনিফিট, আমরা এখানেও উই হ্যাভ টু মেইনটেইন এই যে অপারেটিং লাইনটা হবে, এই অপারেটিং লাইনটা স্ট্রেট থাকবে, অপারেটিং লাইন স্লোপটা কনস্ট্যান্ট থাকবে, অপারেটিং লাইনটা স্ট্রেট রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে কিভাবে অপারেটিং লাইন স্ট্রেট থাকে? যে অপারেটিং লাইন কি? অপারেটিং লাইন ইজ নাথিং বাট অপারেটিং লাইনের যে তোমার স্লোপ কনস্ট্যান্ট রাখা, নাথিং বাট দ্য ফ্লো রেট অফ লিকুইড এবং ভেপার, তাই না? তো তোমাকে এই যে কনস্ট্যান্ট ভেপার ফ্লো, লিকুইড ফ্লো রেট এবং ভেপার ফ্লো রেট, এল
বাই বি, এটা কনস্ট্যান্ট রাখতে হবে। এটা কনস্ট্যান্ট রাখার জন্য তো আমাকে দিস রিকোয়ার্স এনার্জি ব্যালেন্স ইজ অটোমেটিক্যালি স্যাটিসফাইড। অর্থাৎ এখানে বোঝাচ্ছে এনার্জি ব্যালেন্স বলতে আমি বোঝাচ্ছি এক্সটার্নাল এরকম কোনো ওখানে এনার্জি চলে আসবে না যে এনার্জি তোমাকে এখানে অ্যাব্রাপ্টলি লিকুইড ফ্লোকে বাড়িয়ে দিবে অথবা গ্যাস ফ্লোকে বাড়িয়ে দিবে। হ্যাঁ, কারণ লিকুইড ফ্লো চেঞ্জ হলেও বা ভেপার ফ্লো চেঞ্জ হলেও কিন্তু এটা কনস্ট্যান্ট থাকবে না। ওকে, তাহলে আমরা চাচ্ছি টু গেট এনার্জি ব্যালেন্স অটোমেটিক্যালি স্যাটিসফাইড, এর মানে হচ্ছে এখানে কিন্তু আইসোথার্মালও রাখতেছে। মূল উদ্দেশ্য হচ্ছে টেম্পারেচার ভেরিয়েশন থাকলে এটাও কিন্তু ইট উইল ক্রিয়েট এ সাবসিকুয়েন্ট এনার্জি ফ্লো, তাই না? এই এনার্জি ফ্লোর কারণে কিন্তু লোকাল ভ্যাপোরাইজেশন হতে পারে বা লোকাল কন্ডেনসেশন হতে পারে। যেখান থেকে এনার্জি চলে যাবে ওখানে কন্ডেনসেশন হতে পারে, যেখানে এনার্জি আসবে ওখানে ভ্যাপোরাইজেশন হতে পারে। তাহলে গ্যাস এবং লিকুইড ফ্লোটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। সো আমরা এখানে যে বলতেছি টু গেট দ্য এনার্জি ব্যালেন্স স্যাটিসফাইড, এর মানে হচ্ছে ওখানে নেট কোনো এনার্জি ইন এবং আউট হবে না, তাহলে এবং লোকাল গ্রেডিয়েন্ট থাকবে না। তাহলে কি হবে, ওখানে কোনো তোমার এই হিট ট্রান্সফার বা এনার্জি ট্রান্সফারের মাধ্যমে কোনো তোমার চেঞ্জ ইন ফ্লো রেট হবে না। হ্যাঁ, এইটা আমরা ইন্ডিকেট করছি এখানে। তো ইন অর্ডার ফর এনার্জি ব্যালেন্স অটোমেটিক্যালি স্যাটিসফাইড আমরা কি ধরে নিচ্ছি, এক নাম্বার হচ্ছে দেখো হিট অফ অ্যাবজর্পশন। আর একটা বিষয় আমরা ধরে নিচ্ছি ভেপার ফেজ থেকে সলিউটটা লিকুইড ফেজে অ্যাবজর্ব হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় হচ্ছে এটা এক্সোথার্মিক প্রসেস, এখানে ইট টেন্ডস টু জেনারেট হিট। ওকে, এই অ্যাবজর্পশন টেন্ডস টু জেনারেট হিট, এবং এই হিটটা যদি সিগনিফিকেন্ট হয়ে যায় তাহলে এটা কিন্তু লিকুইডকে ভ্যাপোরাইজ করে দিতে পারে, তাহলে লিকুইড ফ্লোকে চেঞ্জ করতে হতে পারে। সো অ্যাকর্ডিংলি ভেপার ফ্লো রেট চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো আমরা এবং এটা একই রেশিওতে নাও হতে পারে। সো দেয়ার ইজ এ হাই চান্স টু গেট এত এটা ভেরিয়েবল হয়ে যাবে। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে যাবে। তো এই কারণে আমরা ধরে নিচ্ছি হিট অফ অ্যাবজর্পশন, যেখানে একটা হিট রিলিজ হওয়ার সুযোগ থাকে, এটা নেগলিজিবল। হ্যাঁ, তো এটা নেগলিজিবল কখনো তো খুব বেশি পরিমাণে যদি তোমার সলিউট গ্যাস থেকে লিকুইডে ট্রান্সফার হয়, তাহলে তো এটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ হিট অফ অ্যাবজর্পশন পাওয়া যাবে। হ্যাঁ, এই কারণে আমরা ধরে নিচ্ছি প্রথমে এই জিনিসটা হচ্ছে আমার এই ডাইলিউট সলিউশন মোটামুটি। হ্যাঁ, ডাইলিউট সলিউশন হলে এই এক ডাইমেনশন ওয়ানটা তোমার অ্যাপ্লিকেবল ভ্যালিড হয়। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে অপারেশন ইজ আইসোথার্মাল। এগেইন বলছি অপারেশন যদি আইসোথার্মাল না থাকে, কলামের মধ্যে যদি অ্যাবজর্পশন টাওয়ারের মধ্যে যদি তোমার লোকাল গ্রেডিয়েন্ট ইন টেম্পারেচার থাকে, সো লোকাল গ্রেডিয়েন্ট টেম্পারেচার মানে এটা হিট ফ্লো ঘটাবে, হিট ফ্লো হিট ট্রান্সফার হবে, কনভেকশনের মাধ্যমে হতে পারে। সো এই হিট ফ্লো তোমার হিট ফ্লোর সাথেও কিন্তু তোমার তোমার এই হিট ফ্লো তো হিট তার এমনি এমনি ট্রান্সফার হয়ে যায় না, হিট হচ্ছে একটা কি মধ্য দিয়ে যায়, এই হিট হচ্ছে একটা তোমার মলিকুলের মধ্যে দিয়ে যাবে, তাই না, কনভেকশনের মাধ্যমে। তো এইটার মাধ্যমে কিন্তু তোমার ইট ক্যান ক্রিয়েটস এ চেঞ্জ ইন লিকুইড এন্ড ভেপার ফ্লো রেটস। ওকে, এই কারণে আমরা চাচ্ছি কোন টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখবো, আর হচ্ছে হিট অফ অ্যাবজর্পশন ইজ নেগলিজিবল। সো ফান্ডামেন্টাল দুইটা রিলেশন অ্যাজাম্পশন আমরা ধরে নিলাম। এখন ধরে নিয়ে এই দুটো অ্যাজাম্পশন যদি হয় ভ্যালিড হয় এবং সিস্টেমটা যদি ডাইলিউট হয়, হ্যাঁ, সিস্টেমটা যদি ডাইলিউট হয়, দেখো এই যে ছোট ওয়াই, হ্যাঁ, আর একটা বড় ওয়াই আসবে একটু পরে, সেটা আমরা দেখে নিচ্ছি। সো ফিড ইজ ডাইলিউট, এখান থেকে কি বোঝাচ্ছে ফিড বি মানে কি, বি হচ্ছে সলিউট কে বোঝাচ্ছি, ওয়াই মানে গ্যাস ফেজ। এই যে তুমি ফিড নিচ্ছ, ফিড হচ্ছে কলামের মধ্যে যদি ওয়ান থেকে এন সংখ্যক তোমার স্টেজ থাকে, তাহলে ওখানে ফিড দিচ্ছ তুমি নিচ দিয়ে, তাহলে নিশ্চয়ই এটার ডিনোটেশনটা কি হবে, n+1। তো এটা হচ্ছে তোমার ফিডের মধ্যে হচ্ছে সলিউটের কনসেন্ট্রেশন বোঝাচ্ছে। এটা যদি খুব ভেরি ডাইলিউট হয়, ভেরি লো হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ওভারঅল গ্যাস ফ্লো রেট, ওভারঅল লিকুইড ফ্লো রেট, কারণ এটা ইটসেলফ ভেরি স্মল। তাহলে ওভারঅল গ্যাস ফ্লো রেট জি বা হচ্ছে বি, আর হচ্ছে ওভারঅল লিকুইড ফ্লো রেট এল, এগুলা তেমন পরিবর্তন হবে না। হ্যাঁ, দেন ট্রান্সফারিং most or even all of that solute to the liquid will have a very little effect on the overall vapor and liquid flow rate. Okay, thus vapor or liquid flow rate can be constant. এটাকে আমরা কনস্ট্যান্ট চিন্তা করে নিব। কনস্ট্যান্ট চিন্তা করলে অপারেটিং লাইনের এই যে আমরা তাহলে একটা ম্যাচ ব্যালেন্স করব এখানে, এই যে এখানে ম্যাচ ব্যালেন্স নিচ দিয়ে কি দিচ্ছ, নিচ দিয়ে দিচ্ছ হচ্ছে ভ্যাপর ইন ভ্যাপর আউট, সলভেন্ট ইন সলভেন্ট আউট। এই হচ্ছে তোমার করেসপন্ডিং ম্যাটেরিয়াল ব্যালেন্স কোন একটা স্টেজের জন্য, যেতম স্টেজের জন্য করেসপন্ডিং ম্যাটেরিয়াল ব্যালেন্স। যেতম স্টেজের জন্য ভ্যাপর নিচ থেকে আসতেছে J+1 স্টেজ থেকে,
মাল্টিপ্লাইড বাই ওভারঅল ভেপর ফ্লো রেট প্লাস হচ্ছে ইন কি ইন হচ্ছে তোমার ওভারঅল, তো এটা ইন হচ্ছে লিকুইড ইন এট দ্য ফার্স্ট স্টেজ, ওকে, ইকুয়ালস টু ভেপর আউট এট দ্য ফার্স্ট স্টেজ, ভেপর আউট এট দ্য তোমার ওই জেদম স্টেজ, ওকে। তাহলে এটাকে তুমি যদি রিঅ্যারেঞ্জ করো ওই সিমিলার টু দা ক্যালকুলেশন ইন ডিস্টিলেশন, তো এখান থেকে আমরা দেখতে পাই হচ্ছে এই যে y ইকুয়াল টু এই ইকুয়েশন, তো এইটা হচ্ছে তোমার অ্যাবজর্পশনের জন্য। এখানে তো আর তোমার সেপারেট কোনো স্ট্রিপিং আর হচ্ছে তোমার এনরিচিং সেকশন নাই, একটাই সেকশন। সো এই হচ্ছে দিস ইজ ইউর অপারেটিং লাইন সিমিলার টু, এটাকে দেখো এটা একবারে ইয়ের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে তোমার অবজার্ভ তোমার ডিস্টিলেশন কলামের যে কন্টিনিউয়াস ডিস্টিলেশন কলামের যে অপারেটিং লাইনটা ছিল সেটার মতো, হ্যাঁ, y j+1 ইকুয়ালস টু এল বি, এটা হচ্ছে তোমার স্লোপ, হ্যাঁ, অপারেটিং লাইনের স্লোপ। আমরা এটাকে কনস্ট্যান্ট রাখতে যদি পারি তাহলে এই ফুল লাইনটা স্ট্রেট হয়ে যায় এবং ম্যাককেপ-থেল অ্যানালাইসিসটা সহজ হয়ে যায়, হ্যাঁ, এবং তো আমরা ম্যাককেপ-থেল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি। আর ইকুয়ালস টু এই রেস্টেস, তাহলে এখানে দেখো মেইনলি হচ্ছে কি yj+1 আর হচ্ছে xj, এগেইন সিমিলার টু ডিস্টিলেশন, এই অপারেটিং লাইন ইট কানেক্টস কাকে, দুইটা পাসিং স্ট্রিমকে, হ্যাঁ, পাসিং স্টেজ। যে তুমি স্টেজ যদি চিন্তা করো, যে তুমি স্টেজ থেকে যে লিকুইডটা ড্রপ করবে সেটা, আর যে তুমি স্টেজে তারপরের স্টেপ থেকে যে ব্যাপারটা আসতেছে সেই দুইটার কম্পোজিশনকে রিলেট করবে হচ্ছে এই অপারেটিং লাইন, ওকে। ঠিক ডিস্টিলেশন কলাম একই ছিল, ঠিক ডিস্টিলেশন কলামের মধ্যে আমরা ম্যাককেপ-থেল অ্যানালিসিসটা ক্যারি আউট করতে পারবো এখানে। আচ্ছা, তো আমরা দুইটা অ্যাজাম্পশন দেখলাম, দুইটা অ্যাজাম্পশন। তাহলে সিস্টেমটা যদি আমরা এই দুইটা অ্যাজাম্পশন ইজ গুড এনাফ সাফিসিয়েন্ট, যদি সিস্টেমটা তোমার ভেরি ডাইলিউট হয়, এই y b n প্লাস 1টা যদি ডাইলিউট হয় তাহলে উই ক্যান কনসিডার দ্যাট এই এল বি কনস্ট্যান্ট থাকবে। যদি এটা ডাইলিউট না হয়, ইফ দ্য ফিড ইজ কনসেন্ট্রেটেড হয়ে যায়, হ্যাঁ, ফিড ইজ কনসেন্ট্রেটেড হয়ে যায়, তাহলে আমাদের ফার্দার আরো কিছু চিন্তা ভাবনা করতে হবে কিভাবে আমরা কনসেন্ট্রেটেড হয়ে গেলে একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ সলিউট ভেপার ফেজকে লিভ করে লিকুইড ফেজে যাচ্ছে, তাহলে ভেপার ফেজের কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে সিগনিফিকেন্টলি, আবার হচ্ছে ফ্লো রেট, আবার লিকুইড ফেজের কনসেন্ট্রেশনটা যেহেতু সিগনিফিকেন্টলি বাড়ছে, তাহলে আমরা এবং এটা একই প্রপোর্শনে না, তো এখানে আমরা এই এল বাই বি এটা কনস্ট্যান্ট থাকবে না, ওকে। তাহলে আমরা কি করতে পারি, কনসেন্ট্রেটেড সলিউশনের ক্ষেত্রে আমাদেরকে ফার্দার আরো কিছু চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে সেটা দেখি। এখানে দেখো যদি গ্যাস ফেজটা তুমি এরকম চিন্তা করো, এই টোটাল গ্যাস ফেজ, এই অংশটা দেখো এই যে স্ট্রেট লাইন, এটার এই অংশটা হচ্ছে সলিউট, বাকি অংশটাকে আমরা কি বলছি, বাকি রিমেনিং গ্যাস বা হচ্ছে কেরিয়ার, অর্থাৎ এই সলিউটকে এটা ক্যারি করতেছে, হ্যাঁ। তাহলে তোমাকে আরেকটা অ্যাজাম্পশন ফার্স্ট ধরতে হবে হচ্ছে সলভেন্টটা, ওই যে তুমি সলভেন্ট দিচ্ছ, সলভেন্টের মধ্যে যদি চিন্তা করো, সলভেন্টটা যদি রিজেনারেটেড রিসাইকেল হয় তাহলে তার মধ্যে তো কিছু পরিমাণে সলিউট থেকে যাবে। একইভাবে ওই সলিউট, এই যে হচ্ছে সলভেন্টের মধ্যে সলিউট আর বাকি অংশটা হচ্ছে সলভেন্ট, ওকে। আচ্ছা, হোয়াট এভার, এখন 3 আমাদের ফার্দার আরো কিছু অ্যাজাম্পশন ধরতে হবে। এক, যদি কনসেন্ট্রেটেড হয়, এই যে অ্যানালাইসিসটা আমরা দেখতেছি, এই যে ইকুয়েশন গুলো এগুলো অ্যাপ্লিকেবল ফর ইফ দ্য ফিড ইজ কনসেন্ট্রেটেড। যদি তোমার ডাইলিউট থাকে তাহলে আমি এই ইকুয়েশন দিয়ে কিন্তু ম্যাককেপ-থেল অ্যানালাইসিস আমরা ক্যারি আউট করতে পারবো। যদি না হয় তাহলে তোমাকে ফার্দার এগুলো চিন্তা করতে হবে। ফার্স্ট কি করতে হবে, যেমন সলভেন্ট ইজ নন ভোলেটাইল, অর্থাৎ পিওর। এখানে যে ধরো এটা হচ্ছে টোটাল লিকুইড ফেজ, এখানে এতটুকু ছিল সলিউট, রিজেনারেটেড, তো তার মধ্যে কিছু সলিড থেকে গেছে, সলিউট, তার বাকি অংশটা পিওর সলভেন্ট। তাহলে এই সলভেন্টটাকে আমরা বলতেছি এটা নন সলিবল, নন ভোলেটাইল, অর্থাৎ যতই হিট আসুক না কেন এটা ভ্যাপোরাইজড হয়ে, যেহেতু কনসেন্ট্রেটেড হলে অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হলে কিছু হিট জেনারেট হতে পারে, এই হিট দিয়ে কিন্তু তোমার এখান থেকে সলভেন্টটা ভ্যাপোরাইজ হয়ে গ্যাস ফেজে চলে যাবে না। এই কারণে আমরা এই ধরে নিচ্ছি, তাহলে হচ্ছে সলভেন্ট ফ্লো রেট তাহলে কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা এই অ্যাজাম্পশনটা, প্র্যাকটিক্যালি নন ভোলেটাইল তো একবারে হতে পারে না, একবার পিওরলি নন ভোলেটাইল, আমরা চেষ্টা করব নন ভোলেটাইল রাখার জন্য, প্র্যাকটিক্যাল তো কিছু ডেভিয়েশন হয়, তবে আমরা অ্যাজাম্পশন করে নিব হচ্ছে সলভেন্ট ইজ নন ভোলেটাইল। তাহলে হচ্ছে তোমার থ্রু আউট দ্য কলাম, উপর থেকে যে সলভেন্ট দিচ্ছ, হ্যাঁ, এর মধ্যে কিছু কি আছে, কিছু এই যে কিছু অংশ তোমার সলিউট থাকতে পারে, বাকি অংশটা সলভেন্ট। এই যে পিওর সলভেন্ট, এটা যেহেতু নন ভোলেটাইল, যতই অ্যাবজর্পশনের ফলে যতই হিট হোক না কেন এখান থেকে এটা ভ্যাপোরাইজড হয়ে আর এখানে যাবে না। তাহলে আমরা বলতে পারি যে থ্রু আউট ফ্রম স্টেজ 1 টু স্টেজ n, এই যে থ্রু আউট দ্য অ্যাবজর্পশন টাওয়ার, এই টাওয়ারের মধ্যে ভিতরে প্রত্যেকটা জায়গায় তোমার সলভেন্ট ফ্লো রেট কনস্ট্যান্ট থাকবে।
সলভেন্ট ফ্লো রেট, নট দ্য ওভারঅল লিকুইড ফ্লো রেট। হ্যাঁ, লিকুইড ফ্লো রেট যদি এটা টোটাল হয়, এর মধ্যে সলভেন্ট ফ্লো রেট প্লাস হচ্ছে সলিড ফ্লো রেট। হ্যাঁ, কারণ সলিড তো আস্তে আস্তে আবার এখানে। তো আমরা এখানে কনসেন্ট্রেটেড সলিউশন যখন আসবে তখন আমরা এই বড় এল, এল বলতে আমরা শুধু সলভেন্ট ফ্লো রেট চিন্তা করবো। ওকে, লিকুইড থেকে সলিডটা বাদ দিয়ে যে সলভেন্ট থাকবে শুধু সে সলভেন্ট, এবং এটা যেহেতু নন ভোলেটাইল, সো হিট অফ অ্যাবজর্পশন, কনসেন্ট্রেটেড হিট অফ অ্যাবজর্পশন যতই হোক না কেন, তুমি এখান থেকে তোমার ভ্যাপোরাইজেশন হয়ে তোমার এই এল সলভেন্ট ফ্লো রেটের কোনো চেঞ্জ হবে না। ওকে, ওকে, অ্যানাদার ইজ ক্যারিয়ার গ্যাস ইজ ইনসলিবল। এই যে এখানে এটা যদি তুমি গ্যাস সিস্টেমটা ধরো, এই গ্যাস সিস্টেম, এই যে তুমি গ্যাস দিচ্ছ, হ্যাঁ, এখানে প্রত্যেকটা এই যে গ্যাস, এই গ্যাস সিস্টেম হচ্ছে এটা, তাহলে তার মধ্যে একটা অংশ থাকবে হচ্ছে সলিউট বি, আর বাকি অংশটা হচ্ছে ক্যারিয়ার গ্যাস। হ্যাঁ, আমরা যে 3 কম্পোনেন্ট সিস্টেম চিন্তা করেছি না, সলিউট, ক্যারিয়ার গ্যাস, সলিউট, সলভেন্ট, 3 কম্পোনেন্ট সিস্টেম, সলভেন্টস, তারপর হচ্ছে তোমার সলিউট, তারপর হচ্ছে তোমার ক্যারিয়ার গ্যাস। ওকে, তো আমরা আরেকটা ধরে নিচ্ছি ক্যারিয়ার গ্যাস ইনসলিবল, কখনোই এখান থেকে এখানে উপরে যে যাচ্ছে, যাওয়ার পথে যে ইন্টিমেট কন্টাক্ট উইথ লিকুইড হচ্ছে, এবং লিকুইড এর ফলে এখান থেকে ম্যাস ট্রান্সফার হচ্ছে ফ্রম গ্যাস ফেজ টু লিকুইড ফেজ, কখনোই ক্যারিয়ার গ্যাস ওখানে অ্যাবজর্ব হবে না সলভেন্টের মধ্যে, লিকুইড ফেজে। এটা অ্যাজাম্পশন। যদি না থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি থ্রু আউট দ্য হোল, এই যে 1 থেকে 2, এই যে 1 থেকে n, এই যে থ্রু আউট এখানে যে গ্যাসটা ক্যারিয়ার গ্যাস যাচ্ছে, তাহলে ক্যারিয়ার গ্যাসের তোমার ফ্লো রেট সমান কনস্ট্যান্ট থাকবে। ওকে, তাহলে চিন্তা করো এর আগে আমরা ইউজ করেছি এল, এই এল কি, এল মানে টোটাল লিকুইড ফ্লো, সলিউট প্লাস সলভেন্ট, আর এখানে বি টোটাল গ্যাস ফ্লো, সলিউট প্লাস ক্যারিয়ার। ওকে, দুইটাই ছিল। আর এখন আমরা যেহেতু কনসেন্ট্রেটেড হচ্ছে, এই টোটাল ফ্লো রেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আমরা টোটালকে চিন্তা না করে আমার অ্যানালাইসিসের মধ্যে আমি শুধু জি চিন্তা করব। জি হচ্ছে এই দেখো, জি যে হচ্ছে মোলস ইন ইনসলিবল ক্যারিয়ার গ্যাস পার আওয়ার। হ্যাঁ, ইনসলিবল মোল, জি ফ্লো রেটের হচ্ছে ইনসলিবল ক্যারিয়ার গ্যাস। আর এল বলতে আমরা কি বোঝাচ্ছি, নন ভোলেটাইল সলভেন্ট, কারণ এই এল নন ভোলেটাইল, সো এটা কোনো ভোলেটাইজেশন ভ্যাপোরাইজেশন হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, আর ক্যারিয়ার গ্যাস এটা ইনসলিবল, সো গ্যাস ফেজ থেকে লিকুইড ফেজে যাবে না, সো এটাও কনস্ট্যান্ট থাকবে। সো আমরা এই কনসেন্ট্রেটেড ফিড যখন হবে, কনসেন্ট্রেটেড ফিডের ক্ষেত্রে এডিশনাল যে আমরা অ্যাজাম্পশন যেটা ধরবো, আমরা এল বলতে বুঝাবো হচ্ছে অনলি নন ভোলেটাইল সলভেন্ট, আর জি বলতে বুঝাবো অনলি ক্যারিয়ার গ্যাস। তাহলে এই দুইটা ইন্ডিভিজুয়ালি কনস্ট্যান্ট থাকবে, এবং এই দুইটা যে রেশিও, যে স্লোপ হবে, ওইটাও তোমার কনস্ট্যান্ট থাকবে, এবং অপারেটিং লাইন ইন ম্যাককেপ-থেল অ্যানালাইসিস অবশ্যই স্ট্রেট হবে, এবং উই ক্যান ইজিলি কমপ্লিট দ্য স্টেপিং এবং ক্যান ডিটারমিন দ্য নাম্বার অফ স্টেপস রিকোয়ার্ড ফর এ ডিজিটাল সেপারেশন। ওকে, তাহলে আমরা এখানে এল বলতে বোঝাচ্ছি ফ্লো রেট অফ সলভেন্ট, এবং জি বলতে বোঝাচ্ছি হচ্ছে ফ্লো রেট অফ ইনসলিবল ক্যারিয়ার। ওকে, একইভাবে হচ্ছে আমাদের কিন্তু এখন এক্স ওয়াই গুলো চেঞ্জ করতে হবে। আগে আমরা কি ইউজ করেছিলাম, এখানে এই ছোট এক্স ছোট ওয়াই, ছোট এক্স হচ্ছে লিকুইড, টোটাল লিকুইড ফেজে তোমার সলিউটের কনসেন্ট্রেশনটা, ওকে, ফ্র্যাকশন। আর হচ্ছে তোমার ওয়াই কি ছিল, গ্যাস, টোটাল যে গ্যাস ফেজ, এই গ্যাস ফেজে হচ্ছে তোমার সলিউটের কনসেন্ট্রেশন। তাহলে ছোট ওয়াই ছোট এক্স বলতে মোল ফ্র্যাকশন। হ্যাঁ, আমরা জানি ফ্র্যাকশন কি হবে, টোটাল ইয়েতে কতটুকু, টোটাল মিক্সচারটা যদি 1 মোল হয়, ওই 1 মোলের মধ্যে কতটুকু আছে, তাই না, গ্যাসিয়াসে। আর এটা হচ্ছে এক্স বলতে লিকুইড, 1 মোল লিকুইডের মধ্যে তোমার সলিউটটা কতটুকু আছে। হ্যাঁ, তো আমরা এখন কিন্তু এখন একটু চেঞ্জ হবে, দেখো এটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা এই এক ওয়াই বলতে বোঝাচ্ছি, এটাকে রেশিও বলা হবে, এগুলা ফ্র্যাকশন না। বড় এক্স বড় ওয়াই, এটা হচ্ছে গ্যাস রেশিও, এটা হচ্ছে তোমার রেশিও, মোল রেশিও ইন অফ বি ইন গ্যাস ফেজ, আর হচ্ছে তোমার মোল রেশিও অফ রেশিও অফ সলিউট ইন লিকুইড ফেজ, এটা হচ্ছে তোমার এই লিকুইডের জন্য রেশিও, মোল ফ্র্যাকশন না, রেশিও, মোল রেশিও। আর এটা হচ্ছে তোমার গ্যাসের মোল রেশিও গ্যাসে, এটা হচ্ছে লিকুইডের মোল রেশিও। দেখো তাহলে এটা কিভাবে বলতে পারি, এটাকে আমরা কিভাবে ডিফাইন করছি, মোলস বি সলিউট বি ইন গ্যাস কত, এই যে তোমার সে, এটা যদি তুমি চিন্তা করো, টোটাল গ্যাস মিক্সচারটা, এর মধ্যে মোলস, নাম্বার অফ মোলস অফ বি ইন গ্যাসে, এই যে টোটাল গ্যাস যদি মোল, টোটাল এখানে ধর 100 মোল আছে, 100 মোলের মধ্যে এখানে টোটাল বি কত মোল আছে, মোলস বি ইন গ্যাস ডিভাইডেড বাই মোলস, আগে ফ্র্যাকশনের জন্য কি করতাম,
টোটাল টোটাল কতটুকু মোল আছে। এখন রেশিওতে না, ইট ইজ ডিফাইন্ড উইথ রেসপেক্ট টু কেরিয়ার গ্যাস। তাহলে মোল পিওর কেরিয়ার গ্যাস ইন সি, এই যে এখানে টোটালের মধ্যে যে এই অংশটা তো শুধু ছিল আমরা সলিউট নিয়েছি, হ্যাঁ। তো এখন ফ্র্যাকশনের জন্য টোটাল এই সলিউটের এই তার মোলকে আমি টোটাল মোল দ্বারা ভাগ করতাম ফ্র্যাকশনের জন্য। আর রেশিওর জন্য কিন্তু না, রেশিওর জন্য হচ্ছে এই টোটাল মোল, মোল অফ বি ডিভাইডেড বাই মোল অফ এ কেরিয়ার, এই যে বাকি অংশটুকু, হ্যাঁ আমি কিন্তু টোটালটা নিচ্ছি না। তাহলে দেখো নিচে মোল অফ পিওর কেরিয়ার ইন এই গ্যাস ফেজের মধ্যে, ওকে, মোলস পিওর কেরিয়ার গ্যাস ইন কেরিয়ার আর কি টোটাল কেরিয়ারের মধ্যে। তাহলে আমি এখানে দেখো ইন টার্মস অফ যদি এভাবে ম্যাথমেটিক্যালি লিখতে পারি, তো যদি আমার 1 মোল চিন্তা করি, তো মোলস বি ইন গ্যাস, মোলস বি গ্যাস, এই y কি বলতে, y কি নাম্বার অফ মোল ইন গ্যাস, ওকে, ডিভাইডেড বাই নাম্বার অফ কি কেরিয়ার ইন গ্যাস। তাহলে 1 হচ্ছে ফ্র্যাকশন, যদি বলি 1 হচ্ছে টোটাল নাম্বার অফ মোল, 1 থেকে মাইনাস করে হচ্ছে তোমার কি সলিউট, তাহলে হচ্ছে কেরিয়ার। 1 মাইনাস 1 কি বোঝাচ্ছে, এটা হচ্ছে কেরিয়ারের মোল, আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সলিউটের মোল। এই হচ্ছে এই কেরিয়ার মোল ডিভাইডেড বাই সলিউটের মোল, হ্যাঁ। আর ফ্র্যাকশনের ক্ষেত্রে সলিউটের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, তাই না। বাট রেশিওর ক্ষেত্রে কিন্তু সলিউটের মোল ডিভাইডেড বাই হচ্ছে তোমার কেরিয়ারের মোল। 1 হচ্ছে টোটাল, এখান থেকে মাইনাস করলাম হচ্ছে তোমার কি সলিউট, তাহলে 1 মাইনাস সলিউট ইকুয়ালস টু কেরিয়ার, তাই না। তাহলে এইভাবে হচ্ছে আমরা y কে বড় y কে ডিফাইন করব, হ্যাঁ। এখানে কিন্তু ফুল টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্র্যাকশনও চেঞ্জ হয়ে গিয়ে চেঞ্জ হলো হচ্ছে আমরা নতুন করে ইউজ করব হচ্ছে তোমার y তোমার রেশিও, ওকে। একইভাবে তুমি যদি লিকুইড ফেজে চিন্তা করো, x ইকুয়াল টু মোলস b ইন লিকুইড ডিভাইডেড বাই মোলস পিওর সলভেন্ট ইন টোটাল পিওর সলভেন্ট। তাহলে এটা যদি তোমার টোটাল একই হয়, লিকুইড হয়, এর মধ্যে হচ্ছে এই যে তোমার এটা টোটাল ধরো 1, টোটালটা হচ্ছে 1 মোল, তাই না। 1 মোল যদি হয়, তার যে ফ্র্যাকশন আছে কত, সলিড ফ্র্যাকশন হচ্ছে x ডিভাইডেড বাই ফ্র্যাকশন অফ 1 মাইনাস x, 1 মাইনাস x, ওকে ওকে। তাহলে আমরা পেলাম y এবং x, এই y এবং x, তো এটা রেশিও। তাহলে আমাদের কনসেন্ট্রেটেড যখন হয়ে যাবে, তাহলে আমরা L বড় L ইউজ করছি, আমরা G ইউজ করছি। L বলতে সলভেন্ট ফ্লোরেট, পিওর সলভেন্ট ফ্লোরেট, আর G বলতে হচ্ছে ইনসলিউবল কেরিয়ার গ্যাস, আর Y বলতে বোঝাচ্ছে মোল রেশিও অফ B ইন গ্যাস ফেজ, মোল X মোল রেশিও অফ B ইন লিকুইড ফেজ। তাহলে এটা কিভাবে বের করতে হবে, তার মোল দিয়ে সলিউটের মোলকে ভাগ করব হচ্ছে কি হবে কেরিয়ারের মোল দিয়ে, সলিউটের মোল দিয়ে ভাগ করব হচ্ছে সলভেন্টের মোল দিয়ে, ওকে। তাহলে লেটস নাও ডু দা ম্যাটেরিয়াল ব্যালেন্স, ওকে। কারণ আমরা চাচ্ছি টু ডিরাইভ কি করতে, হচ্ছে আমরা অপারেটর লাইন কি বের করতে চাচ্ছি, ওকে। তাহলে এই হচ্ছে তোমার দেখো, এই হচ্ছে তোমার ওভারঅল কলাম, এখান থেকে গ্যাস দিচ্ছ বি, আর হচ্ছে yn+1, উপর হচ্ছে তোমার কি ট্রিটেড গ্যাস, এখানে বি, এই যে বড় বি, এখানে কিন্তু দেখো আমরা ইউজ করেছি বড় ওয়াই, বড় ওয়াই যদি হয় এই বিটা হচ্ছে তোমার পিওর কেরিয়ার ফ্লোরেট, হ্যাঁ। এখানে যদি ছোট বড় এক্স হয়, এটা হচ্ছে এস মানে হচ্ছে সলভেন্ট ফ্লোরেট, ওকে। তাহলে আমরা এখন ধরো এই একটা ম্যাচ ব্যালেন্স এনভেলপ, যে কোনো একটা স্টেজ ধরো, যে কোনো স্টেজ তার সারাউন্ডিং এ আমরা ওভারঅল একটা ম্যাচ ব্যালেন্স করতে চাচ্ছি, ওকে। ওভারঅল একটা ম্যাচ ব্যালেন্স করতে চাচ্ছি টু ডিটারমিন, আগের মতোই একই প্রসেসে আমি এই ম্যাচ ব্যালেন্স থেকে কি করব, আমি রিঅ্যারেঞ্জমেন্ট করে আমি অপারেটিং লাইন ড্রাইভ করব। তাহলে আমি এই জায়গায় এখন ইন কোনটা, এই যে ইন হচ্ছে এটা, এই স্ট্রিমটা ইন y j+1, হ্যাঁ। এটা কি রেশিও, রেশিও অফ বি ওই সলিউটের ইন গ্যাস ফেজ মাল্টিপ্লাইড বাই এই গ্যাসের রেশিওটা জি, ওকে, গ্যাসের রেশিও জি, ওকে, প্লাস এটা হচ্ছে ইন হলো, এখানে ইন হলো, তাই না। আচ্ছা এই বি টোটালি, আর এই যে জি হচ্ছে তোমার জি হচ্ছে তোমার কেরিয়ারের জন্য। আচ্ছা প্লাস এখানে ইন হলো, এই দেখো ইন হচ্ছে কি রেশিও অফ সলিউট মাল্টিপ্লাইড বাই, অর্থাৎ এটা বলতে বোঝাচ্ছে কি 1 মোল প্রতি 1 মোল, এটা বলতে বোঝাচ্ছে প্রতি 1 মোল সলভেন্টের সাথে কতটুকু সলিউট আছে। এটা মানে কি প্রতি 1 মোল কেরিয়ার গ্যাসের সাথে কত মোল সলিউট আছে, মাল্টিপ্লাইড বাই টোটাল নাম্বার অফ মোল অফ
তোমার কি কেরিয়ার গ্যাস, তাহলে তুমি পেলা টোটাল নাম্বার অফ মোল অফ সলিউট ইন, ওকে, প্লাস হচ্ছে এখানে দেখো তুমি এক্স নট, এটা মানে হচ্ছে এখানে প্রতি এক মোল সলভেন্টের সাথে কত মোল সলিউট আছে। তো এটাকে মাল্টিপ্লাইড করো সলভেন্ট ফ্লো রেট দ্বারা, এই যে এল দ্বারা, তাহলে আমি পেলাম সলভেন্টের মধ্যে ইন হিসাবে তোমার কতটুকু সলিউট আসছে ইকুয়ালস টু আউট। এই যে এখান থেকে আউট হচ্ছে কি প্রতি এক মোল এল, এই যে এল, এই এল এল এর সাথে এক্স জে, যেতম স্টেজ থেকে এক্স জে, হ্যাঁ এই পরিমাণ আউট হয়ে গেল, প্লাস হচ্ছে এখান দিয়ে লিভ করছে তোমার, এখানে দেখো এইটা হচ্ছে ওয়াই ওয়ান, এখান থেকে যেটা যাচ্ছে ওয়াই ওয়ান মাল্টিপ্লাইড বাই জি। ওকে, তাহলে আমি এই দুটাকে সলিউট ইন 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 ইকুয়ালস টু সলিউট আউট আউট, ওকে, যেহেতু এখানে ম্যাথ জেনারেশন হচ্ছে না, ইন ইকুয়াল টু আউট একই থাকবে। সো এখন এটাকে রিয়ারেঞ্জ অবশ্যই ভালো করে মনে রাখবা, এই যে ওয়াই এবং জে এবং এই এল এবং জি, এল মানে অবশ্যই সলভেন্ট ফ্লো রেট, জি মানে অবশ্যই কেরিয়ার ফ্লো রেট, ওয়াই বড় ওয়াই মানে রেশিও, ছোট ওয়াই মানে ফ্র্যাকশন, বড় এক্স এটা বড় এক্স মানে রেশিও, ছোট এক্স মানে কোথায় ছোট এক্স মানে হচ্ছে তোমার ফ্র্যাকশন, হ্যাঁ ওটা হচ্ছে ডাইলিউট সলিউশনের জন্য ইউজ করবে, আর এটা হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড সলিউশনের জন্য। এটাকে রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করলে এই যে তোমার ডিজায়ার যে তুমি যে চাচ্ছ তোমার কাঙ্ক্ষিত অপারেটিং লাইন চলে আসলো। ওকে, সো এই হচ্ছে তোমার অপারেটিং লাইন। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, একইভাবে দেখতে পাচ্ছি এই অপারেটিং লাইন ওয়াই জে প্লাস ওয়ান এটা কানেক্টেড টু এক্স জে, সো এই যে জে প্লাস ওয়ান এক্স জে, সো অপারেটিং লাইন স্টিল এগেইন সিমিলার, কারণ একই ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে তোমরা করি। সো এখানে হচ্ছে তোমার এই দুইটা অপারেটিং লাইন ইজ কানেক্টিং ওয়াই জে প্লাস ওয়ান টু এক্স ওয়ান এক্স জে, দ্যাট ইজ দ্য পাসিং স্ট্রিং কে কানেক্ট করবে। সো এল বাই জি সলভেন্ট ফ্লো রেট, কেরিয়ার গ্যাস ফ্লো রেট, এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকবে অবশ্যই, হ্যাঁ কারণ এটা হচ্ছে তোমার তোমার নন ভোলেটাইল, এটা হচ্ছে ইনসলিবল, সো এইটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। আর এখানে দেখো ওয়াই ওয়ান আছে, এটা হচ্ছে এক্স নট আছে। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম হচ্ছে স্লোপ অফ দা অপারেটিং লাইন, ওয়াই এক্স এই হচ্ছে সি তোমার ইন্টারসেপ্ট। তো এখন আমরা অপারেটিং লাইন পেয়ে গেছি দুইটার জন্যই, তোমার ডাইলিউট সলিউশনের জন্য আর হচ্ছে তোমার কি এই কনসেন্ট্রেটেড সলিউশনের জন্য। এখন আমরা ইচ্ছা করলে ম্যাককেথেল অ্যানালাইসিস করতে পারবো। ওকে, তো এখানে দেখো প্রসিডিউরটা কি, এই যে আমরা করলাম, এই যে আমরা যে করলাম, এই যে আসলো, এখন আমরা যদি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করি তার তোমার অপারেটিং প্রসিডিউর, তুমি যে প্রসিডিউরটা কোন প্রসিডিউর ফলো করবা। দেখো প্রথম কি হচ্ছে, দ্য স্টেপস ইন দিস প্রসিডিউরস আর, তোমাকে প্লট করতে হবে। প্রথমে তোমাকে কনসেন্ট্রেশন দেখে বুঝতে হবে এটা কি ডাইলিউট সলিউশন নাকি হচ্ছে কনসেন্ট্রেটেড। ডাইলিউট সলিউশন হলে তাহলে ফার্স্ট সেট অফ ইকুয়েশনে থাকবে ফ্র্যাকশন থাকবে, টোটাল ফ্লো রেটে থাকবে, আর যে কনসেন্ট্রেটেড হয় রেশিওতে আসবা, সলভেন্ট কেরিয়ার ফ্লো রেটে আসবে। ওকে, তাহলে তোমাকে ওই এক্স এই ডেটাগুলো তোমাকে প্লট করতে হবে। প্রথমে কি ওয়াই ভার্সেস এক্স, ওয়াই ভার্সেস এর রেশিও, এটাকে এখন ইকুইলিব্রিয়াম ডাটাও আমরা এই ফর্ম নিয়ে আসতে হবে, এটাকে প্লট করবা। প্লট করে আমাকে কোনো একটা পয়েন্ট বসাবা, অপারেটিং লাইনের কোনো একটা পয়েন্ট বসাবা, হ্যাঁ এই পয়েন্টটা নোন থাকে, তো এই পয়েন্টটা বসিয়ে স্লোপ জেনে তুমি স্ট্রেট লাইন ড্র করবা, তারপর হচ্ছে অপারেটিং লাইন ইকুইলিব্রিয়াম নামে স্টেপিং করে করে নাম্বার অফ স্টেজ বের করবা, এবং স্টার্টিং এট স্টেজ 1 নাম্বার অফ স্টেজ 1 থেকে তুমি শুরু করবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাকে প্রসিডিউর। ফার্স্ট দেখো এগেইন আমরা একটা প্রবলেম তো সলভ করে আজকে এখানে সবকিছু দেখাবো, তারপর আমি একটু বলে নিচ্ছি। প্রথম হচ্ছে তোমাকে ইকুইলিব্রিয়াম, আগের মতো তো ম্যাককেথেল অ্যানালিসিসে যে তোমার ইকুইলিব্রিয়াম ডেটা না থাকলে তো কিছু হবে না, তোমাকে ইকুইলিব্রিয়াম ইন টার্মস অফ বড় ওয়াই বড় এক্স এটাকে প্লট করতে হবে। প্লট ওয়াই ভার্সেস এক্স ইকুইলিব্রিয়াম ডেটা, এটাকে প্লট করো। কনভার্ট করতে হবে তোমার ফ্র্যাকশন, ফ্র্যাকশন যেগুলো আছে তোমার যদি ইন হ্যান্ড সাপ্লাই ডেটা ফ্র্যাকশনে থাকে সেই ফ্র্যাকশনকে তুমি রেশিওতে কনভার্ট করবা। সো ফ্র্যাকশন কনভার্ট ফ্রম ফ্র্যাকশনস টু রেশিও, রেশিওতে যখন চলে আসবে বড় ওয়াই বড় এক্স তখন এটা প্লট করে ইকুইলিব্রিয়াম লাইন তোমাকে পেতে হবে। ওকে, এরপর কি করবা, ইউ নিড টু প্লট কি, ইউ নিড টু প্লট দ্য অপারেটিং লাইন। তাহলে এটা যেহেতু স্ট্রেট লাইন, কোন একটা পয়েন্ট, এই একটা পয়েন্টের সাধারণত এই পয়েন্টটা নোন থাকে, এই পয়েন্টটা জেনে এক্স নট ওয়াই ওয়ান একবারে তোমার ওয়ান স্টেজের করেসপন্ডিং পাসিং স্ট্রিম। ওকে, এটা অবশ্যই তো তোমার অপারেটিং লাইনে থাকবে, অপারেটিং লাইনের প্রথম পয়েন্টটা। সো এই পয়েন্ট জেনে স্লোপটা জেনে তুমি অপারেটিং লাইন ড্র করো। নাও ইউ হ্যাভ অপারেটিং লাইন, অলসো ইউ হ্যাভ ইকুইলিব্রিয়াম লাইন। সো নাও তোমাকে স্টেজ 1 পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে স্টেপিং শুরু করো, এই পয়েন্ট থেকে
এই পয়েন্ট থেকে স্টেপিং শুরু করে এটা তো তোমার অপারেটিং লাইনে, ইকুইলিব্রিয়ামে যাও, ইকুইলিব্রিয়াম থেকে অপারেটিংয়ে যাও, ইকুইলিব্রিয়াম অপারেটিং থেকে স্টেপিং করে তুমি দেখো তোমার ওই যে ডিজিআর যে সেপারেশন চাচ্ছ, যে ডিজিআর যে তোমার এক্স এন ওয়াই এন প্লাস ওয়ান, ওটার জন্য কয়টা স্টেপ লাগে। ওকে, এই হচ্ছে তোমার ওভারঅল প্রসিডিউর, ঠিক আগের মতো। আচ্ছা, তো আমরা আজকে এই অবশ্যই আমাদের হাতে সময় আছে অ্যাটলিস্ট আর 10 মিনিট, তো আমরা 10 থেকে 15 মিনিট সময় আছে, আমরা এই একটা প্রবলেমকে আমরা সলভ করবো। দেখো এটা কিন্তু হাইলি স্ট্যান্ডার্ড একটা প্রবলেম, তুমি যদি এইটা ভালো করে বুঝে বুঝে করতে পারো, তুমি সব প্রবলেম সলভ করতে পারবে। দেখো প্রথমে কি বলা হচ্ছে, এই গ্যাস স্ট্রিম, হ্যাঁ আগে এখানে তুমি তাকাও না, এখানে আমরা পরে আসি। হ্যাঁ, আমরা কি করবো, স্টেপ প্রথম আমরা স্টেটমেন্টটা পড়ো। হ্যাঁ, কি বলেছে, a gas stream is 90 mole% nitrogen and 10% mole% বলে দিছে is কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা গ্যাস স্টিমের মধ্যে 90% কার্বন ডাইঅক্সাইড আছে, আর হচ্ছে নাইট্রোজেন, আর হচ্ছে 10% কার্বন ডাইঅক্সাইড আছে। উই উইশ টু অ্যাবজর্ব দ্য কার্বন ডাইঅক্সাইডকে তুমি অ্যাবজর্ব করবা ইনটু ওয়াটার। সো এই যে স্টিমটা ছিল গ্যাস স্টিম, এখান থেকে তুমি কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে মানে রিমুভ করবা ইনটু, তুমি উই উইশ টু অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড ইনটু ওয়াটার। তাহলে ওয়াটার একটা সলভেন্ট, ওকে, লিকুইড ফেজটা ওয়াটার বলে দিচ্ছে। দ্য ইনলেট ওয়াটার ইজ পিওর, তাহলে এখানে তুমি ইন সলভেন্ট হিসেবে ইউজ করছো, এটা পিওর, অর্থাৎ এর মধ্যে কোনোভাবে কি থাকবে না, এর মধ্যে তোমার সলিউট কার্বন ডাইঅক্সাইড থাকবে না। এন্ড ইজ অ্যাট এই যে ইনলেট ওয়াটারটা এটা পিওর থাকবে এবং এর টেম্পারেচার হচ্ছে 5°C। ওকে ফাইন, যেহেতু ইনলেটে 5° এবং এটা আইসোথার্মাল চিন্তা করি, তাহলে থ্রু আউট দ্য কলাম তাহলে এটা 5° বেরিয়ে থাকবে। ওকে, বিকজ অফ কুলিং কয়েল, এখানে কুলিং কয়েল ইউজ করে the operation can be assumed to be isothermal. ওকে ফাইন, আইসোথার্মাল যেহেতু বলেই দিছে। ওকে, the operation is at 10 atm। এটা কেন লাগবে, ওই যে হেনরিস ল, ওখান দিয়ে তোমার যে তোমার ইকুইলিব্রিয়াম ডেটা জেনারেট করতে হবে, ওখানে তোমার প্রেসার লাগবে, এই সিস্টেম প্রেসারটা 10 atm। if the liquid flow rate, এখানে স্পেসিফিক্যালি কিন্তু বলে দেয় না লিকুইড ফ্লো রেটটা কত, if the liquid flow rate is 1.5 times the minimum liquid flow rate। হ্যাঁ, তো অ্যাকচুয়াল আমরা ডিস্টিলেশন যখন পড়েছিলাম ওখানে কিন্তু অনেক সময় যে রিফ্লাক্সটা ডিরেক্টলি বলে না দিয়ে তোমাকে কি বলে দিয়েছিল, মিনিমাম রিফ্লাক্সের 1.5 টাইমস, মিনিমাম রিফ্লাক্সের 1.25 টাইমস, তো মিনিমাম রিফ্লাক্সের 1.1 টাইমস। ওকে, এরকম বলে দিয়েছিল। ঠিক এইভাবে এখানে বলে দিয়েছে এই যে লিকুইড ফ্লো রেট, এখানে যে সলভেন্ট ফ্লো রেট হবে, the liquid flow rate is 1.5 times liquid flow, এখানে স্পেসিফিক্যালি একবার ডাইরেক্টলি ওয়াটার বলে নাই, সলভেন্ট বলে নাই। The liquid flow rate is 1.5 times the minimum liquid flow rate। ওকে, তো এই লিকুইড বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা একটু দেখবো, এটা কি সলভেন্ট নাকি টোটাল, তো এটা আমরা একটু দেখবো। বাট এটাকে স্পেসিফিক্যালি বলা নাই, বলা আছে মিনিমাম যতটুকু দরকার তার 1.5 টাইমস। ওকে ফাইন, একটু কন্ডিশনাল বলে দিয়েছে। তারপর হাউ মেনি ইকুইলিব্রিয়াম স্টেজ আর রিকোয়ার্ড, কয়টা ইকুইলিব্রিয়াম স্টেজ এখানে লাগবে টু অ্যাবজর্ব 92%। এখানে যে টোটাল স্টিমের 100 মোলের মধ্যে যে 10 মোল ছিল তার 92% অ্যাবজর্ব করবা, তাহলে 8। এখানে যদি 10 মোল থাকে তার 92% চলে যাবে ওয়াটারের মধ্যে, আর তার বাকি 8%, এই 10 মোলের 8% তোমার এই বাকি ট্রিটেড গ্যাসের সাথে যাবে। ওকে, ওকে ফাইন, অনেক কিছু তোমাকে বলে দিছে। choose a basis of 1 mole per hour of entering gas। এই যে তোমার গ্যাস ফিট, এটা 1 মোল, যে 1 মোল যে গ্যাস সিস্টেমটা 90% 0.9 মোল বা 90% নাইট্রোজেন থাকবে, আর হচ্ছে তোমার 10% কার্বন ডাইঅক্সাইড থাকবে, এটার 1 মোল হচ্ছে বেসিস। 1 মোল ফিট ধরে তুমি তোমার ক্যালকুলেশন করবা। ওকে ফাইন, তো প্রথম স্টেজকে আমরা এটা ভালো করে পড়বো, পড়ে ভালো করে বুঝবো যা যা বলা আছে প্রত্যেকটা লাইন, এখানে একটা ইনফরমেশন মিনিংলেস না, একটা ইনফরমেশন আননেসেসারি না, সবগুলো দরকার কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট দরকার। সো আমাদের স্টেটমেন্টটা ভালো করে বুঝতে হবে। তারপর ইউ হ্যাভ টু ট্রান্সলেট দিস স্টেটমেন্ট ইনটু এ স্কিমেটিক ডায়াগ্রাম। ওকে, তাহলে তোমাকে একটু স্কেচ করতে হবে, স্কেচ করে এই স্টেটমেন্টে যেসব ইনফরমেশন গুলো বলা আছে তোমাকে এই ইনফরমেশন গুলো এখানে বসাও, গিভেন ইনফরমেশন গুলো। সো ইউ হ্যাভ টু ট্রান্সলেট দ্য স্টেটমেন্ট ইনটু এ স্কেচ। হ্যাঁ, স্কেচে তো আমরা এই যে একটা ডিস্ট্রিবিউশন করলাম, একটা অ্যাবজর্পশন টাওয়ার আমরা ড্র করলাম 1n। ওকে ফাইন, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা জানি না স্টেজটা বের করতে হবে, তুমি ফিট দিচ্ছ, এই যে তোমার ফিট। ওকে ফিট, ওখানে বলে দিয়েছে হচ্ছে yn+1। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড কি থাকবে 0.1 মোল।
ওকে 10% কার্বন ডাইঅক্সাইড, তাহলে বাকিটা হচ্ছে তোমার ক্যারিয়ার গ্যাস 90%। তারপর হচ্ছে এটা ফ্লো রেট কত বলা আছে 1 মোল, তাহলে কি বলে দিচ্ছে বেসিস অফ 1 মোল এন্টারিং গ্যাস, বলছো 1 মোল এন্টারিং গ্যাস। এই এন্টারিং গ্যাসের মধ্যে কিন্তু এখানে তোমাকে বলে দেয় নাই এটা সলিউট, শুধু তোমাকে বলে দেয় না এটা ক্যারিয়ার গ্যাস, বলছে 1 মোল এন্টারিং গ্যাস অর্থাৎ টোটাল। তাহলে বি হচ্ছে 1 মোল, এর মধ্যে হচ্ছে তোমার কি থাকবে 90% থাকবে হচ্ছে ক্যারিয়ার আর 10% থাকবে হচ্ছে সলিউট। ওকে, আচ্ছা তাহলে এখানে কনফিউশন, ডোন্ট গেট কনফিউজড উইথ জি। তুমি হয়তো ভাবতে পারো 1 মোল এটা কি জি, এখানে 10 মোল। তোমাকে আচ্ছা আরেকটা জিনিস তোমাকে প্রথম বুঝতে হবে, এখানে 90% হচ্ছে নাইট্রোজেন ক্যারিয়ার গ্যাস আর 10% হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। ইটস এ ভেরি কনসেন্ট্রেটেড সলিউশন, ইট ক্যানট বি ট্রিটেড অ্যাজ এ ডাইলুট সলিউশন। তো তোমাকে ওই যে সেকেন্ড অ্যাপ্রোচ যেটা ছিল তোমার এই রেশিও এন্ড ক্যারিয়ার এন্ড নন ভোলাটাইল সলিউট, হ্যাঁ ওই ইকুয়েশনটা ইউজ করতে হবে কিন্তু, যেহেতু 10% কনসেন্ট্রেটেড। ওকে, তাহলে কনসেন্ট্রেটেড তাহলে যদি হয় তাহলে একটা প্রশ্ন দিকে যায় যে 1 মোল এটা কিসের, এটা কি তোমার ক্যারিয়ারের নাকি হচ্ছে সলিউটেড নাকি হচ্ছে টোটাল। তোমাকে বলেই দিচ্ছে 1 মোল অফ এন্টারিং টোটাল, বি হচ্ছে টোটাল। তো এটার হচ্ছে তোমার ক্যারিয়ার যদি তুমি কনভার্ট করো এখান থেকে যদি তুমি জি বের করতে চাও, জি হবে কত, এই যে 1 মাল্টিপ্লাইড বাই হচ্ছে তোমার 0.9 মোল হবে তোমার হচ্ছে তোমার 0.1 মোল হবে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড আর 0.9 মোল জি হবে হচ্ছে তোমার 0.9 মোল। ওকে, তাহলে আমি ইনলেটটা আমি ডিফাইন করে নিলাম, কি কি দেয়া আছে এখানে ফুললি ডিফাইন। সো এখানে নাম্বার অফ স্টেজ দেয়া নাই 1 এন্ড কয়টা স্টেজ লাগবে এটা তুমি বের করবা। আচ্ছা তোমাকে বলে দিছে এখানে ওয়াটার আসবে, হ্যাঁ ওয়াটার ফ্লো রেটও কিন্তু বলে দেয় না, বলে দিছে মিনিমাম যে পরিমাণ লাগবে তার 1.5 টাইমস। ওকে, কিন্তু আরেকটা বলেছে পিওর ওয়াটার, পিওর ওয়াটার, তাহলে এখানে এক্স বলো, ছোট এক্স যদি বলো, ছোট এক্স ফ্র্যাকশন যদি আমরা বলতে চাই তো ফ্র্যাকশন, ছোট ওয়াই এক্স ফ্র্যাকশন। তো এখানে আগে জাস্ট ইনফরমেশন গুলো বসাও, একটা ইনফরমেশন গুলো বসাও, এখানে যেভাবে বলা আছে এটা যদি ফ্র্যাকশন হিসাবে বলা আছে সেই হিসাবে তুমি ইনফরমেশন গুলো আগে বসায় নাও। ওকে, ছোট এক্স, এটা কিন্তু ছোট এক্স, এটা কিন্তু আবার রেশিও চলে যাবে, ছোট এক্স ইকুয়াল টু এটা 0, কারণ পিওর ওয়াটার বলা আছে, বলা আছে টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস, এখানে টকবে হচ্ছে 5 ডিগ্রি এবং এটা কুলিং এর মাধ্যমে এই 5 ডিগ্রি মেনটেন করা হবে আইসোথার্মাল, সো 5 ডিগ্রি সেলসিয়াস। আর এটার মধ্যে হচ্ছে টোটাল সিস্টেম প্রেসার হচ্ছে 10 atm, 10 atm আমরা লিখে নিলাম। আর কি বলা আছে 92% অফ কার্বন ডাইঅক্সাইড, এই যে তোমার এতটুকু নিলা, হ্যাঁ 1 মোল, তাহলে টোটাল কত মোল আছে এখানে 0.1 মোল, এই 0.1 মোলের 92%, ওকে হচ্ছে এখানে চলে যাবে, আর হচ্ছে তোমার বাকি 8% হচ্ছে এখানে থাকবে। তাহলে 8% এখানে থাকা মানে কি, তাহলে এখানে কিন্তু y1 এটা তুমি জেনে যাবে, এটা তুমি জানো। ওকে, তুমি 8% 98% চলে গেল, 8% বাকি থাকবে, তাহলে 8% বাকি থাকলে আমি এখানে কতটুকু ক্যারিয়ার গ্যাস থাকবে সেটা জানি, তাহলে এখানে কতটুকু কার্বন ডাইঅক্সাইড আসবে সেটা জানি, ওখান থেকে কিন্তু আমি y1 ও জানবেন বের করতে পারবো, এখান থেকে বড় y1 এটাও বের করতে পারবো। ওকে, সো এটাও নোন এটাও নোন, এটা নোন কার মাধ্যমে, এই যে 92% বলা হয়েছে তার মাধ্যমে। ওকে, আচ্ছা তো আমরা এখন দেখো এখানে যদি যাই, তো এখন হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করতে চাচ্ছি, প্রবলেমটা সলভ করতে চাচ্ছি এই হচ্ছে আসলে। তো তোমাকে প্রথমে কি করতে হবে, ইকুইলিব্রিয়াম যে ডেটা ছোট এক্স ছোট ওয়াই আছে এরকম কনভার্ট করতে হবে হচ্ছে ফ্র্যাকশনে, রেশিওতে, বড় এক্স বড় ওয়াই নিয়ে দিতে হবে। তাহলে তোমাকে প্রথমে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপটা তো জানতে হবে, হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ, হ্যাঁ ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ জানতে হবে কার মাধ্যমে, এগেইন দেখো যদিও আমরা 10% এটাকে কনসেন্ট্রেটেড চিন্তা করে আমরা ওই যে তোমার সেকেন্ড সেট অফ ইকুয়েশন ইউজ করছি, তারপরেও কিন্তু ইকুইলিব্রিয়ামকে এখানে সেপারেটলি কোনো ইকুইলিব্রিয়াম বলা নাই, ইকুইলিব্রিয়াম ডেটা সম্পর্কে কোনো ইনফরমেশন সেপারেটলি ডেডিকেটেড কিছু বলা নাই, তারপরও কনসেন্ট্রেটেড 10% হওয়ার পরও কিন্তু আমরা হ্যান্ডিস ল আমরা ইউজ করব। ওকে, কারণ এখানে সেপারেট কোনো ইস্যু বলা নাই কিন্তু এখানে। আচ্ছা তাহলে হ্যান্ডিস ল বললে হ্যান্ডিস ল এর মধ্যে আমরা কি জানি, ওয়াই বি ইকুয়ালস টু এইচ বি ডিভাইডেড বাই পি টোটাল ইন্টু এক্স বি, তাই না? তাহলে পি টোটাল 10 atm বলা আছে, তাহলে এইচবি কত, হ্যাঁ এইচবি কত, এইচবিটা তোমাকে জানতে হবে, এই যে এখানে ডেটা দেয়া আছে, হ্যাঁ হেনরিস ল কনস্ট্যান্ট ফর হেনরিস ল কনস্ট্যান্ট কমা এইচ, তাই না? এই এইচ এখানে একটা সলিউট যদি ফর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার, হাইড্রোজেন সালফার, তিনটা সলিউটের জন্য বলা আছে ইন কার ওয়াটার। সো ওয়াটারটা সলভেন্ট, লিকুইড ফেজ সম্পর্কে বলা আছে, সলিউট হচ্ছে সলভেন্ট হচ্ছে ওয়াটারের মতো, তা আমাদের সলভেন্ট তো ওয়াটার আর আমাদের সলিউট কি কার্বন ডাইঅক্সাইড। সো এগুলা এই কার্বন মনোক্সাইড নিয়ে চিন্তা করার কিছু নাই, হাইড্রোজেন এটা আমার চিন্তা করার দরকার নাই, এটা আমার চিন্তা করার দরকার নাই, আমি কোথায় যাব, আমি কার্বন ডাইঅক্সাইডে যাব। ওকে, কার্বন ডাইঅক্সাইডে গেলাম,
কার্বন ডাইঅক্সাইডে দেখলাম 10 কার্বন ডাইঅক্সাইড, এই যে ডেটাগুলো দেয়া আছে দেখো, এটা টেম্পারেচার ফাংশন হিসাবে 05। তাহলে আমার সিস্টেম টেম্পারেচার কত? 5। তাহলে 5 ডিগ্রি সেলসিয়াসে এই কার্বন ডাইঅক্সাইডের জন্য এইচ বের করে নিলাম। ওকে, যে এইচ কোথায় লাগবে? এই এইচ এখন লাগবে কোথায়? টু ডিফাইন দ্য ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ হেনরিস ল মাধ্যমে। হেনরিস লটাকে স্পেসিফাই করার জন্য এখন এইচ লাগবে। লেটস মুভ। এই যে এখন আমরা কি জানি? হেনরিস ল থেকে কি জানি? ওয়াই গ্যাস ফেজের তোমার ফ্র্যাকশন ইকুয়ালস টু H Henry's constant divided by P total system pressure multiplied by X লিকুইড ফেজে তার ফ্র্যাকশন, লিকুইড ফেজে কনসেন্ট্রেশন। এগুলো দেখো, এগুলো কিন্তু অবশ্যই ফ্র্যাকশন হিসাবে, আমরা যে হ্যান্ডিস ল দেখেছি ফ্র্যাকশন হিসেবে। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে আমি এইচ যে বের করলাম, এখানে এইচ কত পেয়েছো? এইচ হচ্ছে 876। এই 876 বসাও, আর প্রেসার কত তোমার? 10 atm। ওকে, 10 atm বসাও ইনটু এক্স। তাহলে আমার ইকুইলিব্রিয়াম রিলেশনশিপে চলে আসলো কি? ওয়াই ফ্র্যাকশনের ইকুইলিব্রিয়াম ইন টার্মস অফ ফ্র্যাকশন y ইকুয়ালস টু 87.6 মাল্টিপ্লাইড বাই x। সো এই হচ্ছে তোমার ইকুয়েশন। এখন তুমি বিভিন্ন x এর জন্য তুমি y কে জেনারেট করতে পারবা, x এর জন্য y জেনারেট করতে পারবা। ওকে, নাও লেটস আমরা জেনারেট। তোমাকে কি করতে হবে? ফ্র্যাকশনকে কনভার্ট করতে হবে তোমার রেশিওতে, তারপরে ওই x বড় y কে তোমার প্লট করে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ বসাতে হবে। আচ্ছা, তো আমরা এই যে তোমার x, সো এই যে ইকুয়েশনটা তুমি দেখো, এই যে আমরা দেখলাম এই x হচ্ছে আর হচ্ছে y হলো 87.6 ওকে। আচ্ছা, তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? x y। তাহলে এই যে বিভিন্ন x এর জন্য তুমি আগে y গুলো জেনারেট করো। হ্যাঁ, x এগুলো 0 এর জন্য y কত হবে? 0 বসাও এখানে, y 0। x এগুলো 0.0001, এগুলো তুলনামূলক অনেক অনেক ছোট ভ্যালু। 001 এর জন্য কত হবে? এই এখানে 0.001 বসাও, 0.0001 বসাও, 87.6 দ্বারা মাল্টিপ্লাই করো, এটা পাবা। তো এই যে এই ভ্যালুটা তুমি এখানে বসাও, বসিয়ে মাল্টিপ্লাই করো, তুমি এটা পাবা। এই ভ্যালুটা 0.0012 এখানে বসাও, এখানে বসিয়ে 87.6 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে তুমি এটা পাবা। অর্থাৎ এখন আমি এই যে ইকুয়েশন, আমাকে যদি টেবিল আকারে এগুলা দেয়া থাকতো, তাহলে আমার কাজটা একটু সহজ হয়ে যেত। হ্যাঁ, তো আমার এখানে টেবিল আকারে কোনো ইকুইলিব্রিয়াম ডেটা দেয়া নাই। সো আমাকে অপশন কি? ওই যে তোমার ডাইলিউট সলিউশনের জন্য যে ভালো কাজ করে, সেই যে তোমার হ্যান্ডিস ল, ও সেই হ্যান্ডিস ল এর কনস্ট্যান্ট জেনে আমি ওই হ্যান্ডিস ল এর মাধ্যমে আমি ইকুয়েশন এগুলা জেনারেট করে নিলাম। ওকে, নাও ইউ কনভার্ট, ইউ নো এক্স ভ্যালু, তো ছোট এক্স যদি হয়, বড় এক্স কত হবে? ছোট এক্স ইকুয়াল টু কে? বড় এক্স ইকুয়াল টু ছোট এক্স মাল্টিপ্লাইড বাই কি? নাম্বার ফ্র্যাকশন মানে কি? এক মোলের মধ্যে এত মোল, এক্স মোল সলিউট আছে, তাহলে ডিভাইডেড বাই কি? এক মোলের মধ্যে কত মোল কেরিয়ার গ্যাস আছে, তোমার সলভেন্ট আছে, তাহলে টোটাল এক মোল মাইনাস সলিউট। তাহলে এই যে তোমার কি হলো? ফ্র্যাকশন রেশিও পেয়ে গেলে। একইভাবে এটা হচ্ছে ওয়াই, এই ভ্যালুগুলো হচ্ছে ওয়াই। এই ওয়াই কে তুমি কনভার্ট করো, ওয়াই থেকে তুমি বড় ওয়াই নিয়ে যাও। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তো আমরা এইখান তোমার হাতে এখন কি ডেটা আছে? তোমার হাতে আছে বড় এক্স এবং বড় ওয়াই ডেটা আছে। নাও ইউ প্লট। হ্যাঁ, এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিস আমরা এখানে ক্যারি আউট করব। তো এখানে হচ্ছে ওয়াই মোল রেশিও সলিউট ইন গ্যাস ফেজ, আর বড় এক্স মোল রেশিও সলিউট ইন লিকুইড ফেজ, তাই না? তাহলে এখানে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই বসাও, সব এক্স ওয়াই বসাও। এই যে তুমি রিলেশনটা পাচ্ছ, এই যেটা মূলবিন্দুগামী সরলরেখা, এইটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন। হ্যাঁ, এটা তোমার ইকুইলিব্রিয়াম লাইন, এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন। আজকে হ্যাঁ আমরা এই পর্যন্ত আসলাম। আমরা ইকুইলিব্রিয়াম ভার্নি কনস্ট্যান্ট বের করলাম, তারপর হচ্ছে তোমার 5 ডিগ্রি সেলসিয়াসের জন্য, তারপর হচ্ছে আমরা প্রথমে স্টেটমেন্ট করলাম, তারপর হচ্ছে স্টেটমেন্টকে আমরা ট্রান্সলেট করলাম একটা স্কিমেটিক ডায়াগ্রামে, তারপর হচ্ছে আমরা 5 ডিগ্রি সেলসিয়াসে হ্যান্ডি কনস্ট্যান্ট বের করলাম। হ্যান্ডি কনস্ট্যান্ট বের করে আমরা কি করলাম? হ্যান্ডিস লটাকে স্পেসিফাই করলাম, ওখান থেকে এক্স ওয়াই ডেটা জেনারেট করলাম, এক্স ওয়াই কে কনভার্ট করলাম বড় এক্স বড় ওয়াই তে, তারপর বড় এক্স বড় ওয়াই কে এখানে প্লট করে আমি ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিসের জন্য ইকুইলিব্রিয়াম লাইনকে প্লট করলাম। ওকে, এই পর্যন্ত আমরা আজকে, সময় পাওয়া যাবে না। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও, এবং আজকে এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে যে কোশ্চেন আছে সেগুলো তোমরা করতে পারো। এখনো পর্যন্ত যে কোশ্চেন আছে যেগুলো পড়ানো হয়েছে, তোমাদের কোশ্চেন থাকলে সেগুলো করতে পারো। আজকে যতটুকু কভার করা হলো এ পর্যন্ত, এর মধ্যে যে কোনো ধরনের কোশ্চেন যেটা বোঝো নাই বা একটু বেটার এক্সপ্লেনেশন দরকার, সেটা বলো, আমি 1 মিনিটের মধ্যে এটা আলোচনা করতে পারি।
স্যার ইকুইলিব্রিয়াম ডেটার ওই যে জেনারেট করলো, ওইখানে তো ছোট এক্স এন্ড বড় এক্স এর মানগুলা তো সমান সমানই ধরলো ওরা, বুঝলাম না স্যার এটা। কি একটু বলো তো, ছোট এক্স ছোট ওয়াই? স্যার হ্যাঁ, মানে আমরা তো ছোট এক্স এবং বড় এক্স এ কনভার্ট করি ছোট এক্স কে, মানে এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস অফ এক্স, ওখানে তো মানে যে ওরা হ্যাঁ টেবিলটা সমান, দিচ্ছে যদি ওখানে ছোট তোমার এক্স। চোখে সমান মনে হচ্ছে আসলে সমান না। হ্যাঁ, কনসেন্ট্রেটেড সলিউশনের জন্য অবভিয়াসলি দ্যার ইজ এ ডিফারেন্স। এবং তোমাকে যেহেতু 10% কনসেন্ট্রেটেড সলিউশন, এটাই ফলো করতে হবে। যদি এইভাবে বড় এক্স বড় আইতে না আসো, তাহলে তো তুমি ওই এল এল বি, তোমার এল আর জি যেটা আছে, হ্যাঁ, আমরা তো এল এবং জি ইউজ করতেছি। এল হচ্ছে তোমার সলভেন্ট ফ্লো রেট, আর জি হচ্ছে তোমার হচ্ছে তোমার কেরিয়ার ফ্লো রেট, এটা কনস্ট্যান্ট রাখার জন্য। তো এটা রেসপেক্টিভ বড় এক্স বড় ওয়াই আসবে। হ্যাঁ, না হলে তো ম্যাটেরিয়াল ব্যালেন্স স্যাটিসফাই হচ্ছে না। আর ভ্যালুগুলা কাছাকাছি হলেও তোমার কাছাকাছি হতে পারে, বাট দেয়ার ইজ অবভিয়াস ডিফারেন্স। কাছাকাছি, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স এক্সিস্ট করে। সো তোমাকে ওইটা ইউজ করতে হবে কনসেন্ট্রেটেড। সো ফার্স্টে তোমাকে বুঝতে হবে এটা কি তুমি ডাইলিউটে যেতে হবে নাকি কনসেন্ট্রেটেডে যেতে হবে। কনসেন্ট্রেটেড প্র্যাকটিক্যালি তো আসলে একটু এত কনসেন্ট্রেটেডই থাকে, এত বেশি ডাইলিউট থাকে না। তো তোমাকে অবশ্যই কনসেন্ট্রেটেডটাই বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি কি অ্যান্সার পেয়েছো নাকি ভিন্ন কিছু বুঝিয়েছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো আমি এখানে রেকর্ডিং বন্ধ করার